সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে পাহাড়ে। ঠিক একই সময়ে পয়লা বৈশাখ 3-4টা রাজ্যে উদযাপিত হয়, মণিপুর, আসাম এবং ত্রিপুরা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কথা নাইবা বললাম। কাজে আসামে আজকে বিহু হচ্ছে, ভোগালী বিহু বা রঙালী বিহু, যে কোনো একটা নামে। মণিপুরের সংস্কৃতিতেও সেই পয়লা বৈশাখ আছে, আমাদের সংস্কৃতিতেও সে বঙ্গাব্দ, শশাঙ্কের কাল থেকে বঙ্গাব্দ আছে। এর মধ্য দিয়ে আজকে কমরেড নূপুর বিশ্বাস যে কথা বললেন, সেই গাজনের নৃত্য, চৈত্র সংক্রান্তির চড়ক উৎসব, আমি সরকারে থাকাকালীন বাঙালির আত্মপরিচয়ের নৃত্য হিসেবে গাজনকে গ্রহণ করেছিলাম। কিন্তু সেদিন চড়ক পূজার এত ব্যাপ্তি, এটা আমার চোখে সেদিন পড়েনি বা কেউ আমাকে আকর্ষণও করেনি। এবছর দেখলাম বিভিন্ন জায়গায় চড়ক উৎসব হচ্ছে। এটা নিম্ন বর্গের মানুষের বার্ষিক উৎসব। এটার মধ্যে সন্ন্যাস আছে, সংযম আছে, বাড়ি বাড়ি গিয়ে মাগন আছে, তারপরে একদিন সেই নানা রকম আগুনের খেলা, সেই পিঠে বড়শি ফুঁড়ে চড়ক ঘোরানো, এ সমস্ত আছে। যাই হোক, উচ্চ বর্গের যেমন দুর্গাপূজা আছে, সরস্বতী পূজা আছে, নিম্ন বর্গেরও শিব ঠাকুর আছে, চড়ক আছে, গাজন আছে। টোটালি বাঙালি সংস্কৃতির দুটো দিক, একদিকে দুর্গাপূজা, আরেকদিকে চড়ক। দেবাশীর সঙ্গে আলাপে আলাপে কথাটা হচ্ছিল, সেই গন্ডাছড়ার দেবনারায়ণ নমশূদ্র, তার একটি দল আছে 25 জনের, ওরা চড়কের সেই উৎসব করে দেয়, গান টান ইত্যাদি, 5-7 ঘন্টার প্রোগ্রাম তাদের থাকে। এবং কথা হয়েছে সুযোগ মতো তারা এটা উদযাপিত করার জন্য পুরো চৈত্র মাস কালবৈশাখী উৎসব নাম দিয়ে এটা উদযাপিত হতে পারে। আমি যে কথা বলছিলাম, আমাদের সংস্কৃতির, আমাদের মাতৃ সংস্কৃতি যদি বাংলা ভাষা হয়, তাহলে আমাদের বাংলা ভাষার নামেই বিশ্ব মাতৃভাষা দিবস। গোটা বাংলাদেশ কিভাবে পাগল হয়ে যায়, সেই তুলনায় আমরা এখানে নানা রকম দারিদ্র, অতিমাত্রায় বুদ্ধি এবং মধ্যবিত্তপনা, এর জন্য আমরা লোকসংস্কৃতির ধারাটাকে অগ্রাহ্য করেছি। আমার একটা অসাধারণ যোজনা, গঙ্গা গোমতী ব্রহ্মপুত্র উৎসব। আগরতলা বইমেলা এটা করা হয়, কিন্তু গত বছর দেখলাম, এবছর বইমেলাতে আমি ছিলাম না। লক্ষ্য করলাম যে মধ্যবিত্তের সুলভ উন্নাসিকতা এই দিনটাকে ক্রমশ নস্যাৎ অ্যাভয়েড করে চলে যাচ্ছে। যে মাত্রায় তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে মানে উত্তেজিত হচ্ছে, সেই মাত্রায় আসাম সম্পর্কে উন্নাসিক হয়ে যাচ্ছে, মণিপুর সম্পর্কে উন্নাসিক হয়ে যাচ্ছে, উত্তর পূর্বাঞ্চল। এটা বোধহয় এক ধরনের বাঙালিপনা, মধ্যবিত্তের বাঙালিপনা, যা তাকে সেক্টেরিয়ান করে দেয়, যা তাকে উন্নাসিক করে দেয়, যা তাকে ভূমিহীন করে দেয়। এই জন্য বলছি, পশ্চিমবঙ্গের বাঙালি যারা, ত্রিপুরার বাঙালি যারা পশ্চিমবঙ্গের আদলে তৈরি, এরা মাতৃভূমিহীন, মাতৃভাষাহীন, মাতৃ সংস্কৃতিহীন। ইংরেজিতে আজকে পড়তেই হবে, এটা আন্তর্জাতিকতা। কেউ তাই বলে সেই ছেলে কখনো সম্ভ্রান্ত হবে না, তখনও সে পারিবারিক হবে না, তখন সে আত্মীয় স্বজনের কাছে গর্বের বস্তু হবে না। সে একটা মেশিন হবে,
ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিদেশে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা বেতনে চাকরি করবে, কিন্তু মাতৃবিয়োগে পিতৃবিয়োগে আসার মতো ছুটি পাবে না। সেজন্যই বলছি, মাটির কাছাকাছি সংস্কৃতি, তার ইতিহাস সম্পর্কে যদি আমাদের সন্তানরা বাঙালি হিসাবে গর্ববোধ করতে না পারে, জানতে না পারে, সেই জাতি সম্ভ্রান্ত হবে না। সে জাতি পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বিশ্বায়নের প্রথম শ্রেণীর পাকা গোলাম হতে পারবে, টিপটপ গোলাম। আপনারা লক্ষ্য করুন, বাংলাদেশে এই জিনিস আছে, কিন্তু সাধারণ মানুষ নববর্ষকে উদযাপন করছে। সেদিন তারা পান্তা ভাত এবং ইলিশ মাছ খায়। ইলিশ মাছের কেজি 2500 টাকা হয়ে গেছে। ট্রাইবেলরা শেষ হয়ে গিয়েছিল। তাদের হজাগিরি, তাদের বৈশু, তাদের উৎসব, তাদের মাতৃভাষা, প্রত্যেকটি ভাষায় কবিতা, গান। অনেক সময় হয়ে গেছে 8টার উপরে বাজে, আমি সরি, ওরা জেগে উঠেছে। তাদের হজাগিরিরা জগৎ বিখ্যাত। ট্রাইবেলরা কি মাত্রায় শিক্ষিত হচ্ছে, কি মাত্রায় ডাক্তার হচ্ছে, কি মাত্রায় ওয়েস্টার্ন হচ্ছে, অথচ কি মাত্রায় বছরের প্রথম দিকে তারা তাদের মাতৃভাষার কাছে, তাদের নিজস্ব ফুডের কাছে তারা আত্মসমর্পণ করে। আসামে তেমনি বিহু উৎসব, পাটিসাপটা বাজারে বিক্রি হয়। চৈত্র মাসের লাড়ু ইত্যাদি যা আমাদের আছে, আসামে এই নিয়ে একটা বাণিজ্য তৈরি হয়েছে। কাজে এটা একটা সংস্কৃতি। এইটা না হলে আমাদের আগামী প্রজন্ম শান্ত হবে না, সংযত হবে না, পিতৃমুখী হবে না, মাতৃমুখী হবে না। কতগুলি ইংরেজি জানা ইডিয়েট এবং স্কাউন্ডারেলে পরিণত হবে, যাদের চারদিকে শুধু নোট থাকবে, গোল্ডেন টাচের মতো যা ধরবে তাই শোনা হয়ে যাবে, কিন্তু আনন্দ থাকবে না। সেজন্য মাস্টারমশাই যে কথা বলেছিলেন, আমি খুব সোজা একটা ফর্মুলা, আমাদের সংস্কৃতির ফর্মুলা এটাই হতে পারে, নিজের জন্য সেরা হও, নিজেকে জানো, নিজের পরিবার, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের জন্মভূমির কথা জানো। মা বাবার দায়িত্ব এটাকে জানানো, সেই ব্যবস্থা করে দেওয়া। সেই জন্য ঘরে ঘরে গানের রিহার্সাল, কোনো বাদ্যযন্ত্রের রিহার্সাল, কোনো সেই আবৃত্তির রিহার্সাল তাকে মাটির কাছাকাছি আনতে পারে। পরের জন্য আপন হও, দেশের জন্য সৎ হও। আমি একটা গভর্নমেন্টের শরিক, আমার সরকার নিজের জন্য সেরা হওয়ার জন্য শিক্ষার ব্যবস্থা করেছে, সকলের জন্য সংস্কৃতির ব্যবস্থা করেছে 4 শতাধিক লোকরঞ্জন শাখার মাধ্যমে। এবং যেখানে উগ্রপন্থা ছিল, বিচ্ছিন্নতাবাদ ছিল, খুনাখুনি ছিল, দাঙ্গা ছিল, আজকে ত্রিপুরা হাইয়েস্ট ভোট পায়। 8 দিন পরে কয়েকটি রাজনৈতিক দল বলছে ছাপ্পা ভোট পড়েছে। ভোট আমাদের জীবনে উৎসব, সামাজিক উৎসব, রাজনৈতিক উৎসব। এত নিষ্পাপ ভোট ভারতবর্ষে কোথাও হয় না, অথচ এই ভোটের জন্য কত প্রাণ বলিদান হয়েছে, কত হত্যা, কত রক্তপাত, কত বিভীষিকা। আমি 30 বছর মন্ত্রী, সম্ভবত 25 বছরে ঘুমাইনি। আমার ডায়েরিতে লেখা ছিল উগ্রপন্থীদের হাতে, বিচ্ছিন্নতাবাদীদের হাতে কারা কারা খুন হবে।
30 বছর মন্ত্রী ছিলাম, কিন্তু আজকে আমার সবচেয়ে বড় আনন্দ, আমাকে দাঙ্গার সঙ্গে পালিয়ে নিপেন্দার বাড়িতে যেতে হয় না। আমার আজকে আনন্দ, সবাই সুসজ্জিত হয়ে ভোট দেয়। রাজনৈতিক ক্ষুধা, সামাজিক উৎসব, এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আজকে কোনো ভয় নেই, কোনো রকম উদ্বেগ নেই, বাড়িতে তালা চাবিয়ে দিতে হয় না। এইসব ঘটনা কি করে ঘটলো? এবং সবার জন্য, দেশের জন্য সৎ হও। আমরা সততার চর্চা করছি, যারা এর মধ্যে টাকা যেখানে, কাঁচা টাকা যেখানে, সেখানে অসৎ বেরিয়ে যায়। আমি তো 99%কে সৎ বলতে পারি না। আমরা অন্তত 10% চেষ্টা করছি 90%কে সৎ রাখা যায় কিনা। নিজেরা অসৎ না হয়ে সততার একটা মেসেজ রাখতে চেষ্টা করছি। সেই জন্য আজকে ত্রিপুরা 35টা বিষয়ে ফার্স্ট, রেগায় ফার্স্ট, নারী কল্যাণে ফার্স্ট, এডুকেশনে ফার্স্ট, প্রশাসনে ফার্স্ট। হোয়াট ত্রিপুরা থিংস টুডে, আগামী দিন রাজনৈতিক বিপ্লবের জন্য প্রাণ বলি হবে, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আগামী দিন ডেমোক্রেটিক কমিউনিস্ট রিভলিউশন হবে, সোশ্যালিস্ট রিভলিউশন হবে। সেখানে রক্তপাত বলে কিছু থাকবে না। সেখানে ত্রিপুরা উইল লিড আফটার 67 ইয়ার্স। 80 দাঙ্গা, জুনের বাজার বয়কট, কত মৃত্যু, কত রক্তপাত, তার মধ্য দিয়ে ত্রিপুরা আজকে শান্ত হয়েছে। সংস্কৃতি মানুষকে একত্র করে দেয়। পলিটিক্স ডিভাইড, সংস্কৃতি এক করে দেয়। আসাম, ব্রহ্মপুত্র, পশ্চিমবঙ্গ, গঙ্গা, ত্রিপুরা গোমতী, এই উৎসব করার জন্য আসামে উৎসব হয়, পশ্চিমবঙ্গে এই উৎসব নূপুর বিশ্বাস করে, ত্রিপুরাও এই একটা উৎসব ভারতরত্ন সংঘ করতে পারে, যেখানে পশ্চিমবঙ্গের শিল্পী আসবেন, আসামের শিল্পী আসবেন, আমার রাজ্যের বিহু নাচ, আমার রাজ্যের গাজন নাচ, পশ্চিমবঙ্গের সেই ছৌ নাচ একত্র হয়ে আসামের সঙ্গে আমি বিহু নাচ চালু করার সঙ্গে সঙ্গে আসামে বাঙালি হত্যা বন্ধ হয়ে গেছে। এটা আমি দাবি করতে পারি, এই কমপ্লিমেন্টারি আমার কাজে। সংস্কৃতি কতবার কাজ করে। 1994 সনে যে কাজটা করলাম, মাতৃভাষায় সকলকে ডেকে নিয়ে এলাম, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, চাকমা, গারো, সব পয়লা বৈশাখ সবাই তাদের মাতৃভাষা উৎসব পালন করছে। আমি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে এই কথাটি বলবো, সংক্ষিপ্ত হলো বছরে একবার, বছরের একটি সমাপ্তি অনুষ্ঠান, বসন্ত অনুষ্ঠান। এর মধ্য দিয়ে যথাসাধ্য ব্যয়ে গঙ্গা, গোমতী, ব্রহ্মপুত্রকে ভারত তীর্থ সংঘ উপস্থিত করুক। আমি এটাকে নানাভাবে প্যাট্রোনাইজ করতে চেষ্টা করব। সকলকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার। অবশ্য আমার এখানে আমন্ত্রিত যারা, তাদেরকে আমি অভিনন্দন জানাই। শুধু অভিনন্দন না, অনিল সরকারকে, যে অনিল সরকার ত্রিপুরা রাজ্যে আনাচে কানাচে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য
তিনি মরিয়া হয়ে লেগেছিলেন। আজও এই বয়সে এই অসুস্থতা নিয়ে এগুলি আরো ব্যাপকভাবে করার জন্য উৎসাহিত করছেন। ওনাকে শুধু অভিনন্দন নয়, ওনাকে আরো আরো বেশি বছর যেন উনি বাঁচেন, আমরা সে ভগবানের কাছে সেই কথাই বলবো, এবং উনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুক, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আজকে ভারতরত্ন সংঘ তার উদ্যোগে এই যে অনুষ্ঠানটি হচ্ছে প্রথম পয়লা বৈশাখ, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সদস্য এবং সদস্যদের আমি আশীর্বাদ করছি, তারা যেন আরো আরো অনেক বেশি বড় কাজ করতে পারে, সমাজে আরো ভালো কাজ করতে পারে। আজকে অনিল সরকার উনি যে কথাগুলি এখানে বলেছেন সেটা আজকে প্রত্যেকের অনুধাবিত হওয়া উচিত, এবং আপনারা সেভাবে ভারতরত্ন সংঘকে সাহায্য করে আরো বেশি করে আমরা এই ভারতরত্ন সংঘ এই প্রোগ্রামগুলি যাতে করতে পারে তার পেছনে থেকে তাকে সাহায্য করবেন। এখন আমি বক্তৃতা দেব না, সবাইকে আবার নববর্ষের অভিনন্দন, ছোট যারা তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। তোমরা দীর্ঘজীবী হও, ভালো থাকো, এবং এই কথা বলে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি।